watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 20 আয়োজিত অতিথি কেন্দ্রিক আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলার অভিনয় জগতের প্রাণপুরুষ, আমাদের সকলের পরিচিত, সকলের কাছে শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব মামুন রশিদ, যাকে নিয়ে আমরা গর্ব করি, আমরা আশার আলো সঞ্চার করি। তিনি আমাদের মামুন রশিদ। আসুন তার সাথে কিছুটা আলাপচারিতায় লিপ্ত হই এবং তার কাছ থেকে কিছুটা জেনে নিই কেমন আছেন তিনি। স্যার, কেমন যাচ্ছে দিনকাল? কেমন আছেন স্যার? এখন তো দিনকাল তো বুঝতেই পারেন যে এখন যে অবস্থা, সারা বিশ্ব তো করোনা আক্রান্ত, আমাদের বাংলাদেশেও করোনা একটা বিপুল প্রভাব ফেলেছে। দুই দিক থেকে ফেলেছে। একটা হচ্ছে যে লকডাউন হচ্ছে, মানুষ লকডাউন সেভাবে মানছে না, সেটা একটা বড় সমস্যা। সংক্রমণ বেড়ে চলেছে, মৃত্যু বেড়ে চলেছে এবং আমরা একটা খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি এবং যে আমাদের খুব কাছের মানুষ যারা, তারা অনেকেই আক্রান্ত হয়ে যাচ্ছে, মৃত্যুবরণ করছেন। কাজেই সেদিক থেকে একটা খুব ডিপ্রেশন কাজ করছে এবং কেউ বলতে পারছে না যে অনিশ্চয়তার কবে অবসান হবে, কবে আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসব। এখন এই সারা দিন বাড়িতে থাকা, এটাও একটা খুব কঠিন কাজ। হোল ডে আমাদের বাড়িতে থাকতে হয়, বাড়ির থেকে বেরোনো যায় না। এটা একটা বড় ধরনের সংকট হয়ে দাঁড়িয়েছে। তো তার মধ্যেও এখন পর্যন্ত ভালো আছি বলতে হবে। তো পরবর্তীকালে কি হবে বলতে পারছি না। এটা সবারই কথা, আমার একার কথা না, সবারই কথা। স্যার, অনেকেই বলছে যে করোনাকালীন সময়ে আমরা যেহেতু ঘরে কেন্দ্রীভূত হলাম, যেহেতু ঘর কেন্দ্রিক হয়ে গেলাম, যেহেতু নিজেকে নিয়ে কিছুটা ভাবার চিন্তা করার আমরা সময় পাচ্ছি, অনেকেই বলছে যে আমরা কিছুটা রিয়েলাইজেশনের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, কিছুটা নিজস্ব উপলব্ধি হচ্ছে, আত্ম উপলব্ধি। এমন কি কোনো বিশেষ উপলব্ধি আপনার আছে এই করোনাকালীন সময়, যেটি আপনি দর্শকদের সাথে শেয়ার করতে চান? কোনো বিশেষ শিক্ষণীয় বিষয়? হ্যাঁ, সেটা হচ্ছে, যেমন আমি অনেক বই পড়েছি এর মধ্যে, তারপর সিনেমা দেখেছি। এটা একটা বড় ধরনের কাজ হয়েছে এবং এখনো বই পড়ছি, সময় পেলেই বই পড়ছি। আর লেখালেখির ব্যাপারটা, ক্রিয়েটিভ লেখা ওইভাবে হচ্ছে না, তবে পত্রিকায় কলাম লিখি, 3টি পত্রিকায় কলাম লিখি এবং এই করোনা নিয়ে ভাবনা, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে লেখালেখি করছি। এটা একটা কাজ হচ্ছে। আর উপলব্ধির কথা যেটা বললেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে উপলব্ধিটা হতাশাব্যঞ্জক। একটা হচ্ছে, আমরা জানতাম যে বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখন দেখলাম যে বাংলাদেশ আসলে প্রস্তুত নয়। যেমন স্বাস্থ্য খাতে আমাদের প্রস্তুতি খুব দুর্বল। মন্ত্রী কালকে বলেছেন যে এই হারে যদি অসুস্থতা বাড়তে থাকে তাহলে আমরা হসপিটালের সেবা দিতে পারবো না। তা আজকে স্বাধীনতা প্রায় 55 বছর হয়ে গেল, এতগুলি সরকার আসলো, স্বাস্থ্য খাতটাকে সেইভাবে সেইভাবে তৈরি করা হয় নাই। শিক্ষা যেটা হয়েছে, শিক্ষার নাম্বার বেড়েছে, সংখ্যা হয়তো বেড়েছে, কিন্তু কোয়ালিটি বাড়ে নাই। যে কারণে আমি সবসময় বলতাম যে শিক্ষা মানেই বলা উচিত শুধু শিক্ষা না, উপযুক্ত শিক্ষা, প্রয়োজনীয় শিক্ষা। হ্যাঁ, এবং সেই প্রয়োজনীয় শিক্ষা এবং শিক্ষাকে মানার বিষয়টা একেবারেই হয়নি। তাই যদি হতো তাহলে এত লোক লকডাউনের যে নিয়ম কানুন, এটাকে ভঙ্গ করতো না। তারা কিন্তু মেনে নিত যে লকডাউন যখন হয়েছে আমরা মেনে নিলাম। এটা একটা দিক। আবার আরেকটা দিক আছে, যারা বস্তিবাসী, একটা ঘরের মধ্যে 5 জন লোক থাকে, তাদের এক চিলতে উঠার নাই, তাদের একটু বসার জায়গা নাই। লোকগুলো 24টা ঘন্টা 5-6 জন লোক 5 ফিট বাই 8 ফিট একটা ঘরের মধ্যে, এবং সেখানে কমন বাথরুম, কমন কিচেন,
তার মধ্য দিয়ে থাকবে কি করে? অর্থাৎ আমাদের বাসস্থানের যে বিষয়টি, এটাও গত 50 বছরে সেভাবে এটা নিয়ে ভাবা হয়নি। হ্যাঁ, সেটা নিয়ে এইভাবে কাজ হয়, যে কারণে কোনো ছুটি হলে বা এই যে সাধারণ ছুটি ঘোষণা করলেই আমাদের লোকজন গ্রামে চলে যায়। গ্রামে অন্তত একটু আলো বাতাসের সন্ধান পায়, একটু মুক্ত আলোতে তারা চলাফেরা করতে পারে, এই জন্য গ্রামে চলে যায়। কিন্তু জীবিকা তো সব ঢাকায়। আমাদের যত জীবিকার ব্যবস্থা সবকিছু হচ্ছে ঢাকায়। কাজে সেখানে গ্রামে গিয়ে কদিন থাকবে? তো না খেয়ে থাকতে হবে, এরকম একটা অবস্থা। তো সংকট চারিদিকে, আমাদের চারিদিকে সংকট, সেই সংকটের মধ্যে আছি, বসবাস করছি। কিন্তু উপলব্ধি, হ্যাঁ, অনেক ধরনের উপলব্ধি হয়। একটা উপলব্ধি হয় যে আমরা আসলে এক ধরনের ডিপ্রেশন আমাদের মধ্যে কাজ করে। সেই ডিপ্রেশনটা দিন দিন বাড়ছে, কমছে না, এটা কিন্তু দিন দিন বাড়ছে। আমাদের উপলব্ধি হচ্ছে এইগুলো যে আমরা আমাদের যে মানবিক গুণগুলো, উন্নয়ন একদিক থেকে হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন, রাস্তাঘাট এগুলো হয়েছে, কিন্তু আমার যে মানবিক উন্নয়ন, মানুষ হিসেবে আমার যে উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই উন্নয়নটা হয় নাই। হ্যাঁ, অনেকগুলি টেলিভিশন স্টেশন আমাদের দেশে, কিন্তু যথার্থ মানে শিক্ষা, টেলিভিশন থেকেও কিন্তু আমরা একটা শিক্ষা গ্রহণ করি, ইনফরমেশন নেই, শিক্ষা গ্রহণ করি, সেই যথার্থ শিক্ষার কাজটা হচ্ছে না। কাজে এই দিক থেকে কিছু নেতিবাচক উপলব্ধি আমাদের হচ্ছে। স্যার, আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের শিল্পী সমাজই একটি দেশের সংস্কৃতির পরিচয় বহন করে। শিল্পী সমাজ বাঁচলেই আমাদের সংস্কৃতি বাঁচবে। এই পরিপ্রেক্ষিতে স্যার, আমি যদি বলি আমাদের শিল্পী সমাজকে বাঁচিয়ে রাখতে, তাদের বিপদের সময় তাদেরকে আগলিয়ে রাখতে আমাদের দেশের মানুষদের অবশ্যই এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে, আমাদের শীর্ষ পর্যায়ে যারা নেতৃত্ব স্থানীয় শিল্পী সমাজের নেতারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। সব শুরুতে আমি জানতে চাই কেমন আছে আমাদের শিল্পী সমাজ এই মুহূর্তে? খুব কঠিন অবস্থা। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা তেমন কোনো সাহায্য পাইনি। আমরা যারা মিডিয়াতে কাজ করি, যারা একটুখানি সচ্ছল, তাদের কাছ থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী বা টাকা পয়সা আমরা গ্রহণ করেছি। আমেরিকাতে আমাদের যে শিল্পী সমাজের যারা আমেরিকাতে আছে, তারা কিছু টাকা পাঠিয়েছে। সেইগুলি পাঠিয়ে আমরা একটা ফান্ড তৈরি করে আপাতত যারা একেবারেই নিম্ন আয়ের এবং যারা নাকি প্রতিদিন দিন আনে দিন খাই, লাইটের লোক, প্রোডাকশনের বয়, এদের যারা আছে, তাদেরকে আমরা একটা সাহায্য দেওয়ার চেষ্টা করেছি গত ঈদ পর্যন্ত। এখন আমরা সেটা করতে পারছি না, হয়তো করতে হবে, চেষ্টা করছি আমরা। আর যারা মঞ্চের সঙ্গে আছে তাদের অবস্থা আরো খারাপ। আমরা একটা ফান্ড রেইজের চেষ্টা করছি, বিভিন্ন জায়গা থেকে ফান্ড নিয়ে তাদেরকে তাদের জন্য একটা আশু ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি। কিন্তু যেটা আমরা প্রত্যাশা করছি, প্রত্যাশার দিক থেকে এটা খুবই কম। স্যার, আমি ইন জেনারেল জানতে চাইবো কেন এই অর্থ সংকটের মুখে পড়ে আমাদের শিল্পী সমাজ? আমি কোভিড-19 নিয়ে বলছি না, ইন জেনারেল কেন এমন দশা আমাদের শিল্পী সমাজের লোকজনদের? কেন তারা অর্থ কষ্টে ভুগবে? তাদের তো কাজ ক্রিয়েটিভ জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করা, এই দিক দিয়ে এগিয়ে যাওয়া, দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের কাছে সেটা পরিচিতি ঘটানো দেশে বিদেশে। কেন তাদেরকে স্যার আমরা আজও অর্থর ব্যাপারটিতে কমফোর্টেবল করতে পারলাম না? এখানে কাদের দায়? সমস্যাটা কোথায় স্যার? সমস্যা নানান দিক থেকে। সেটা হচ্ছে যে একটা হলো যে শিল্পীরা যে অর্থটা পায়, শিল্পীদের মধ্যে যারা একমাত্র ফিল্মের কথা যদি ধরি, নায়ক নায়িকা আরো দু একজন ক্যারেক্টার অ্যাক্টর হয়তো কিছু টাকা পায়, আমাদের টেলিভিশন থেকে কিছু টাকা পায়। সব শিল্পীর কিন্তু কাজ নাই। আমাদের প্রায় 900-র মতো শিল্পী আমাদের লিস্টেড আছে, কিন্তু তাদের অধিকাংশের কাজ নাই। এবং কাজ ওই নায়ক নায়িকা সেন্ট্রাল ক্যারেক্টার যারা করে
তাদের কাজ আছে, কিন্তু অন্যদের অনেকেরই কাজ নেই। এবং যাদের কাজ নাই অথবা স্বল্প আয় বলতে যেটা আমি বোঝাচ্ছি, যে তাদের অর্থ কম। আর মানে সব চাকরি বাকরিতে, সরকারি চাকরি বাকরিতে পেনশন আছে, প্রাইভেট জবে একটা চাকরি শেষে একটা টাকা পয়সা পায়, কিন্তু আমাদের এখানে তো ওইরকম নিয়মিত ভাবে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই। হ্যাঁ, যেমন আমাদের পাশের দেশ ভারতবর্ষে, সেখানে একটা স্যালারি গ্র্যান্ট আছে। যারা চাকরি বাকরি করে 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 না, তাদের জন্য যারা সার্বক্ষণিক অভিনয় শিল্পের সঙ্গে আছে, তারা একটা গ্র্যান্ট পায়, সরকারের গ্র্যান্ট পায়। আমেরিকাতে পায়, পৃথিবীর সব দেশে পায়, কিন্তু আমাদের দেশে শিল্পীদের জন্য গ্র্যান্ট নাই, নাটকের দল তার জন্য গ্র্যান্টও নাই। এবং যেটা হচ্ছে, এখন আমাদের আয়ের উৎস হচ্ছে একমাত্র টেলিভিশন। টেলিভিশনে অভিনয় করে আমরা একটা টাকা পাই, এবং এইটাও ভ্যারি করে। এটাও ধরেন যে 1,000 টাকা পার ডে থেকে একেবারে 50,000 টাকা পর্যন্ত পার ডে, মানে ডে ডে বেসিসে টাকাটা পায়। কাজেই যারা ওই রকম সৌভাগ্যবান, যারা একটা ভালো জায়গায় চলে গেছেন, তারা তাদের জীবিকা নির্বাহ করার একটা সুবিধা আছে, হ্যাঁ, তাদের একটা সঞ্চয় আছে। কিন্তু তাছাড়া অন্যান্যদের সঞ্চয় খুবই কম। এবং এইরকম সংকট যখন আসে, তখন তাদের হাত পাততে হয়, এবং অনেক শিল্পী হাত পাততে পারেন না, তাদের আত্মমর্যাদায় লাগে। তা আমরা গোপনে গোপনে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। এখন জানি না এটা কতদিন পর্যন্ত কিভাবে আমরা টানতে পারবো। আর এখানে পৃথিবীর সব জায়গায় শিল্পের কাজ যারা করে, তাদেরকে একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকে। আমাদের এখানে সেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তৈরি হয়, সেটা আমাদের একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিন্তু স্যার, এমন তো কথা ছিল না, যেহেতু আমাদের আমরা প্রায় শুনি যে আমাদের সরকার শিল্প বান্ধব সরকার, শিল্পী বান্ধব সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তেমনটাই ভাবেন, চিন্তা করেন শিল্পী সমাজ নিয়ে। এমন তো কথা ছিল না। তাহলে স্যার এই গ্যাপটা কেন তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে একজন, মানে ধরুন আমাদের প্রধানমন্ত্রী, তিনি হয়তো এটা ভাবছেন, কিন্তু তিনি একা ভাবলে তো হবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। যেমন ধরুন যে এবারও আমাদের সংস্কৃতির বাজেট বাড়ে নাই, মাত্র গত বছরের চেয়ে 4 কোটি টাকা বেড়েছে। এবং যে বাজেটটা, আমাদের সংস্কৃতির যে বাজেট থাকে, সেটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন বাজেট। তার মানে এই আজকে ধরুন যে এই ক্রাইসিস আসার পর যেভাবে ব্যবসায়ীদেরকে সাহায্য করা হচ্ছে, নানান ভাবে লোন দিয়ে এইভাবে সেইভাবে সাহায্য করা হচ্ছে, একটি ঘোষণাও নাই যে শিল্পীদেরও এইভাবে সাহায্য করে বাঁচিয়ে রাখা দরকার। একটি ঘোষণাও নাই। এমন হবার তো কথা ছিলই না, কারণ 52 ভাষা আন্দোলন, 62 ছাত্র আন্দোলন, তারপর পুরো 69 গণ অভ্যুত্থান, সব জায়গায় শিল্পীদের একটা অগ্রগামী ভূমিকা। এবং স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছিল এরশাদের সময়, সেখানেও শিল্পীরাই সামনের সারিতে ছিল। কিন্তু পরবর্তীকালে যখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলো, তখন কিন্তু শিল্পীদের জন্য তেমন কিছুই করা হয়। এটা আমাদের দুর্ভাগ্য। এবং যে দেশ তার শিল্পীর মূল্যায়ন করতে পারে না, সে দেশের অবস্থা কিন্তু ভালো হবে না, ভালো হওয়ার কথা নয়। এবং সেই ভালোটা হচ্ছে না, কারণ শিক্ষা এবং সংস্কৃতি পাশাপাশি চলে, শিক্ষা সংস্কৃতি শিল্প পাশাপাশি চলে। এখন আমাদের দেশে যেটা হচ্ছে যে শিক্ষায় অবহেলা। শিক্ষা তো সার্টিফিকেটের জন্য নয় শুধু, শিক্ষা তো নম্বরের জন্য নয় শুধু। আপনি দেশ বিদেশে লেখাপড়া করেছেন, আপনি অস্ট্রেলিয়া লেখাপড়া করেছেন, অনেক জায়গায় দেখেছেন যে শিক্ষার সঙ্গে একটা সংস্কৃতি থাকে, শিক্ষার সংস্কৃতি। সেই শিক্ষার সংস্কৃতি হচ্ছে আধুনিক মানুষ তৈরি করা, আধুনিক বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করা, এবং যে মানুষগুলো শিল্পের গুরুত্বটা বুঝবে। কিন্তু সেই মানুষটা তো তৈরি হয়নি, হ্যাঁ, এবং উপযুক্ত শিক্ষার অভাবে সেটা তৈরি হয়নি। তৈরি হয় না বলেই যে শিল্পের যে গুরুত্ব সমাজে, সে গুরুত্বটা পাচ্ছে না।
এবং হুম, সেটাই রাজনীতিতে প্রতিফলিত হচ্ছে। এবং এখন তো আমাদের মনে হয় যে আমাদের সরকার যতটা না শিল্পী বান্ধব তার চেয়ে অনেক বেশি ব্যবসা বান্ধব। হুম, এখন ব্যবসা বান্ধব বটে, কিন্তু ব্যবসায়ীরা যা করছে সেগুলো যদি আমরা দেখি যে এখন কোনো কারণ নাই, বাজারে প্রচুর চালের আমদানি আছে, তারপরেও মন প্রতি 6 টাকা করে বাড়িয়ে দিয়েছে। ইচ্ছা মতো জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, ইচ্ছা মতো সংকট তৈরি করছে, মানে আর্টিফিশিয়াল কৃত্রিম সংকট তৈরি করছে, এবং এগুলি তৈরি করে জনজীবনকে পর্যুদস্ত করে দিচ্ছে ব্যবসায়ীরা। হুম, কিন্তু সেই ব্যবসায়ীদের উপর সরকারের কোনো নজরদারি নেই। আর মধ্যবিত্ত তাহলে বাঁচবে কি করে? এবার বাজেটে দেখবেন যে সবকিছু জনগণের উপরে। গাড়ির ট্যাক্স, ঠিক আছে, গাড়ি সবার নাই, কিন্তু বাসের ভাড়া এটাও কিন্তু কমছে না। এখন তো বাসে যারা আসে তারা তো নিতান্ত দায়ে পড়ে আসে, তাহলে সেখানে ভাড়া কমা উচিত, না কমে এটা বাড়ছে। তার মানে আমরা কি বলবো, আমাদের সরকার কার কথা ভাবছে? বাস হুম, মালিকদের কথা ভাবছে? বাসে যারা উঠছে তাদের কথা ভাবছে না? তারপর সাধারণ গণমানুষ যারা যারা অনেকেই মানে কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে, তাদের কথা ভাবছে না। এখন এইটা যদি প্রলম্বিত হতে থাকে আর সরকার যদি সেই সঙ্গে যেতে না পারে, তাহলে কি অবস্থা হবে এটা ভাবে দেখুন। হুম, হুম, হুম। স্যার, তবে কি শিল্পীরা শুধু কেঁদেই যাবেন নীরবে নিভৃতে? তাদের কি তাহলে বলার আর কিছুই রইলো না? তাদের কি দেখার জন্য কেউ রইলো না? সেই ফ্রাস্ট্রেশনটা আপনার সাথে শেয়ার করলাম। না, এবং সেটা ঠিক নয়, সেটা ঠিক নয়। শিল্পীদের অনেক সংগঠন আছে, সেই সংগঠন থেকে গেলে সোচ্চার, যেমন ধরুন থিয়েটারের জন্য গ্রুপ থিয়েটার ফেডারেশন আছে। তারপর ধরুন যে আহ, অভিনেতাদের অ্যাক্টর, মিডিয়াতে যারা কাজ করে তাদের অভিনেতাদের সংগঠন আছে, পরিচালকদের আছে, ডিরেক্টরসদের আছে, প্রযোজকদের আছে, এবং তারা কিন্তু সবাই সার্বক্ষণিক ভাবে এই বিষয়গুলো বলে যাচ্ছে, হুম, কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। হুম। এটাই হচ্ছে দুঃখজনক যে এটার কোনো প্রতিকার হচ্ছে সেক্ষেত্রে স্যার আমি একটু জানতে চাবো, আপনি নিশ্চয়ই অবগত আছেন বাজেট প্রণয়নের আগে থেকেই বিভিন্ন মন্ত্রণালয় থেকে রেসপেক্টেড এবং রেলিভেন্ট স্টেক হোল্ডারদের নিয়ে অনেক আলোচনা করা হয়। আপনি যদি ধরেন জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, তারা বিভিন্ন লোকজনদেরকে ডেকে আলাপ করে, পানি সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন রেলিভেন্ট স্টেক হোল্ডারদের নিয়ে ডেকে আলোচনা করে ফাইনালি সে বাজেটের সুপারিশটা অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, তারপর মাননীয় অর্থমন্ত্রী সংসদে সেটা পেশ করেন। খুব জানতে ইচ্ছা করছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের থেকে আপনাদের মতো পায়োনিয়ার যারা, তাদের কি কখনো ডেকে না। বাজেট প্রণয়নের কখনো আগে না, সুপারিশ করা হয়েছিল? না, কখনো করা হয়, কখনো করা হয় না। এবং স্টেক হোল্ডারদেরকে নিয়ে, কৃষকদের নিয়ে কি কোনো সরকার বৈঠক করেছে যে কৃষকের সমস্যাটা কি? বাংলাদেশ এবার যে পরিমাণে ধান উৎপাদন করেছে ওই করোনার মধ্যে কত কষ্ট করে, তারা কি পাচ্ছে? সরকার নির্ধারিত যে দাম, সেই দামটাও তো পাচ্ছে না। হ্যাঁ, এখন 1 কেজি গরুর মাংসের দাম হচ্ছে 600 টাকা, আর 1 মণ ধানের দাম হচ্ছে 600 টাকা। আপনি দেখেন, এবং সরকার যে নির্ধারিত 1100 টাকার যেটা রেট করেছে, এই রেটটা কৃষকের কাছে পৌঁছাচ্ছে না। কোরিয়া, দালাল, তারা সবকিছু খেয়ে নিচ্ছে। একটা আপনি অবাক হবেন যে একটা বেগুনের দাম যদি নীলফামারীতে 2 আনা কেজি হয় বা 1 টাকা কেজি হয়, এইটা ঢাকায় এসে 80 টাকা হচ্ছে। মাঝখানে কি হচ্ছে? মাঝখানে চাঁদা, অমুক, পরিবহনের নামে অতিরিক্ত খরচ টরচ দিয়ে, কিন্তু কৃষক সেই সুবিধাটা পাচ্ছে না। কাজে কৃষকের সাথে বসা হয়নি, শিল্পীদের কথা তো দূরে থাক, আমাদের সাথে কোনোদিন বসা হয় না। তো এইরকম ভাবে পানি সম্পদের লোকদের সাথে বসা হয় না। আপনি দেখেন যে যে পরিমাণে এবার এই যে আমফানের পরে সাতক্ষীরার ওই অঞ্চলে যে পরিমাণে আপনার
ইয়ে বাঁধ ভেঙে গেছে, পানি গ্রামকে গ্রাম সয়লাব হয়ে গেল পানিতে। হ্যাঁ, তো পানি সম্পদ মন্ত্রণালয় যদি তাদের সাথে বসতো আগাম যে কেন এই সমস্যা হচ্ছে, কেন বারবার আপনাদের বাঁধ ভেঙে যাচ্ছে, বসেনি। কাজেই বসেনি বলেই মানে আমলারা একদিকে থাকছে, জনগণ একদিকে থাকছে, এবং যারা সাংসদ বা রাজনীতিবিদ তারা তো কোনো খবরই রাখে না। আপনি তো এর মধ্যে দেখেছেন যে কাতারে পাপুল নামে এক সাংসদ 138 কোটি টাকা নিয়ে এসে ধরা হয়েছে, এবং তার স্ত্রীও সাংসদ, এবং তার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, সে হয়েছে। 100 জন ত্রাণ চুরির জন্য 100 জন মানে স্থানীয় সরকারের লোক, প্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান গ্রামের 100 জনকে সরকারের বরখাস্ত করতে হয়েছে, ত্রাণ চুরি করেছে। এই অবস্থায় ত্রাণ চুরি করেছে, এই অবস্থায় ওই যে মুখোশ নিয়ে দুই পরিব্যবসা চলছে। আমার তো মনে হয় ভ্যাকসিন চলে আসলে ভ্যাকসিন নিয়েও এটা চলবে। আপনি কি জানেন ভ্যাকসিনের অবস্থাটা কি দাঁড়াচ্ছে? ভ্যাকসিন আসবে? ট্রায়াল চলছে, চায়না বলছে যে ট্রায়াল চলছে, ইউকে বলছে ট্রায়াল চলছে। So I mean, we need to wait and see. Maybe by the end of this year we might have some news. But again, সেটা worldwide population এর কাছে আসতে অনেক সময়ের ব্যাপার, অনেক ফাইন্যান্সের ব্যাপার, অনেক কিছু। অক্সফোর্ড যেটা করছে, হ্যাঁ, ওটার পারফরমেন্স রেজাল্ট সো ফার সো গুড, সেটা ইউকে গভর্নমেন্ট জানাচ্ছে যে চায়নার চেয়ে ভালো। তারা বলছে চায়নার চেয়ে ভালো, আবার চায়না বলছে তাদেরটা বেস্ট, আবার জাপান বলছে যে জাপান নিজেরাই তৈরি করছে ওদেরটা। এখন এভরিওয়ান ইজ সেইং দ্যাট দে আর ডুইং देयर বেস্ট ওয়ান। সো আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক কি হয়। স্যার, আমি যদি বলি যে ধরুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সব খবরই রাখেন, somehow anyhow today or tomorrow it reaches to her, ধরুন আমাদের প্রোগ্রামটি দেখবেন এবং আপনাকে শুনবেন, আপনার কথা শুনবেন, সেক্ষেত্রে আমি যদি বলি তিনটি বিষয় যেটা আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চান বা তার সাথে শেয়ার করতে চান আমাদের শিল্পী সমাজের জন্য, কারণ তার না বাঁচলে স্যার আমাদের সংস্কৃতি বাঁচানো যাবে না। স্যার, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি তিনটি কোন বিষয় হাইলাইট করতে চান স্যার? একটা হচ্ছে শিল্পী বাঁচা, একেবারেই এক্সিস্টেন্সের প্রশ্ন। হ্যাঁ, এবং শিল্পীদের কথা একটু ভাবতে হবে যে তারা কি করে বাঁচবে। নিয়মিত কোনো অর্থ উপার্জন তাদের নাই, এই বিষয়টার জন্য একটা বড় ভাবনা। আর একটা শিল্পীদের কাজের ক্ষেত্র প্রসারিত করা, এই দুইটা। আরেকটা হচ্ছে আমাদের মঞ্চের জন্য ইনফ্রাস্ট্রাকচার গুলোকে ইমপ্রুভ করা, সারা দেশে ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট দরকার। এই তিনটি বিষয় বলবো আপাতত। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখে থাকেন এই বিষয়ে নিশ্চয়ই তিনি চিন্তা ভাবনা করবেন। স্যার, খুব জানতে ইচ্ছা করছে আপনার কি স্বপ্নর কোনো ব্যাঘাত ঘটছে ইদানিং? আপনি কি বাংলাদেশকে নিয়ে আগের মতোই স্বপ্ন দেখছেন, নাকি দেখানো থেকে নিজেকে বিরত রেখেছেন, নাকি স্বপ্নটা আরো গভীর এবং প্রবল হয়ে আপনার মাঝে আসছে? একটু যদি বলেন বাংলাদেশকে নিয়ে আপনার স্বপ্নের পৃথিবী। বাংলাদেশ নিয়ে তো অনেক স্বপ্ন। আমি তো 69-এর গণ অভ্যুত্থানে ছিলাম, তারপর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। মুক্তিযুদ্ধের সময় অনেক স্বপ্ন ছিল, পরবর্তীকালে অনেক স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে। এবং আমরা তো চেয়েছিলাম কি, একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক, একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটা হয় নাই। আমি এক কথায় যদি বলি, একটা মানবিক রাষ্ট্র, বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হবে, এই স্বপ্নটা দেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের রাষ্ট্রটা মানবিক রাষ্ট্র হতে পারে, এখনো হতে পারে। তো সেই স্বপ্নভঙ্গ একটা আছে, কিন্তু তারপরেও আমরা তো স্বপ্ন দেখবই, স্বপ্ন না দেখলে তো বাঁচবো না।
মৃত্যু হয়ে যাবে। আমরা এখনো স্বপ্ন দেখব, কারণ আমাদের দেশের ছেলে মেয়েরা যখন দেশের বাইরে যায় তারা আমাদের মুখ উজ্জ্বল করে নানাভাবে, শিক্ষা দীক্ষায়, হ্যাঁ, হুম আহ, নানাভাবে আমাদের দেশ মুখ উজ্জ্বল করে। সেটা তো একটা স্বপ্ন থাকেই। এবং এই পরিস্থিতিতে, এই করোনা পরিস্থিতি পৃথিবীটাকে বদলে দিয়েছে, পৃথিবীটাকে ব্যাপকভাবে বদলে দিয়েছে। এবং এই বদলটা যখন করোনা চলে যাবে, এটা কোন দিকে যাবে, একটা আমার মনে হয় মানুষ নানা রকম প্রশ্ন তুলবে। যে এই যে পুঁজিবাদ, এই যে ক্যাপিটালিজম সারা বিশ্বটাকে দাবড়ে বেড়াচ্ছে, এবং তাদের যে ফেইলিউরটা, এই ফেইলিউরটাও কিন্তু এখন মানুষের চোখে পড়ছে। যে আমেরিকা এত দুর্দণ্ড প্রতাপ তার, সেও কিন্তু বিপদগ্রস্ত, ইউরোপীয় কান্ট্রিগুলো বিপদগ্রস্ত, আমরাও বিপদগ্রস্ত। এখন কোন পথে এটার মুক্তি? এটার মুক্তি কি পুঁজিবাদের পথে হবে? আমার মনে হয় না। সমাজতন্ত্রের পথে হবে? হতে পারে, কিন্তু যে সমাজতন্ত্র আমরা সোভিয়েত ইউনিয়নে বা চায়নায় দেখেছি সেই সমাজতন্ত্র না। একটা নতুন ধরনের সমাজতান্ত্রিক সমবন্টন, মানে সম্পদের যে বন্টন। এখন ধরুন যে 100% সারা বিশ্বের শতভাগ প্রপার্টির অধিকারী হচ্ছে 10% লোক, হুম সেইটা থাকবে না। এইটার একটা পরিবর্তন হবে। এবং আমরা স্বপ্ন দেখছি যে যে অভিঘাত বা যে সংঘাতের মধ্য দিয়ে সারা বিশ্ব চলছে এখন, যে সংকটের মধ্য দিয়ে চলছে, এই সংকটটা পার হওয়ার পর নতুন একটা পৃথিবী আসবে। সেই নতুন পৃথিবীর ডিমান্ডটা কি, তার দাবিটা কি, সেই দাবিটা আমাদের এখনই বোঝার সময়। এবং এখনই বুঝে সেইভাবেই আমাদের স্বপ্ন রচনা করতে হবে। স্যার, যে যুবক, যে তরুণ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পাঠদানে ব্যস্ত, পাঠ গ্রহণে ব্যস্ত, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত, যে স্বপ্ন বুনছে আপনাদের মতো অসাধারণ ব্যক্তিত্বদের দেখে যে আমি নাট্য জগতে নিজেকে নিয়োজিত করব, নাটকের জগতে নিজেকে নিয়োজিত করে জনগণের সেবা করব, দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব, তারা কি স্যার আজকে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে? তাদের পারে, উদ্দেশ্যে কি বলবেন স্যার? পারে, পারে। এবং আবার এইটার আহ, আহ, এখন এখন ধরুন আমাদের চাকরির নিয়োগ ব্যবস্থা যদি আনফেয়ার হয়, তারা যদি প্রপার এমপ্লয়মেন্ট না পায়, এবং এমপ্লয়মেন্টের একটা সংকট কিন্তু ইউরোপ শুরু হয়ে গেছে, আমেরিকায় শুরু হয়ে গেছে, হ্যাঁ, সব জায়গায় শুরু হয়ে গেছে, আমাদের এখানেও এমপ্লয়মেন্টের একটা সংকট শুরু হবে। এখন বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র, তারা যদি এমপ্লয়মেন্টের প্রপার সুযোগটা না পায়, তাহলে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এখন ধরুন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ করতে করতে 25-26 বছর হয়ে যায়, তারপরে তার চাকরির বয়স আস্তে আস্তে কমতে থাকে। আর চাকরি কোথায়? এখন সরকারকে কিন্তু খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে যে চাকরি কোথায়, চাকরির ব্যবস্থা করতে হবে, এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা করতে হবে, এবং প্রপার এমপ্লয়মেন্ট। যেমন কেমিস্ট্রিতে মাস্টার্স করে ব্যাংকে চাকরি করে, লাভটা কি? ইউনিভার্সিটি এত লক্ষ লক্ষ টাকা তার পেছনে খরচ করলো, আর সেই ছেলেটি গিয়ে ব্যাংকে চাকরি করছে। আমাদের নাট্যকলার থেকে যারা পাশ করে তারাও ব্যাংকে চাকরি করে, বিসিএস করে, পত্রিকার অফিসে চাকরি করে, তার প্রপার জায়গাটা সে পাচ্ছে না। এই প্রপার জায়গাটা তাকে পেতে হবে। আর যদি না পায়, তাহলে হতাশা কয়েক গুণ বাড়বে। আর ছাত্র রাজনীতি যেটা হচ্ছে এখন পর্যন্ত, বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠিত হয়নি, কলেজে গঠিত হয়নি। ঢাকা ইউনিভার্সিটিতে একটা হয়েছিল, টালমাটাল অবস্থায় তাদের সময় পার হয়ে গেল। এইটাও একটা কল্যাণমুখী, হ্যাঁ, ছাত্র সংসদ হতে হবে, যারা বার্গেইন করবে যে শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে উন্নতি করা যায়। সেগুলো যদি না হয়, তাহলে তো হতাশ হবেই।
হ্যাঁ, স্যার, এই মুহূর্তে জানতে চাচ্ছি যে এই বিশেষ সময়ে আপনার যদি কোনো বিশেষ সামাজিক বার্তা থাকে যেটি আমাদের শিল্পী সমাজের প্রতি আপনি বলতে চান, বলতে পারেন স্যার। আমাদের শিল্পী সমাজকে কি বলবো, শিল্পী সমাজ তো একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। তো আহ, যে যেখানেই কাজ করুন না কেন আন্তরিকভাবে এবং প্রপার অনুশীলন করে কাজটা করুন, যাতে আমাদের কাজ শুধু আমাদের দর্শক না, আমাদের দেশের বাইরের দর্শকদেরকেও মুগ্ধ করতে পারে। একসময় কিন্তু আমরা বাংলাদেশ টেলিভিশনের নাটক ভারতে মানে তখন ডিশ ছিল না, কিন্তু নানান রকম ব্যবস্থা তারা দেখত। এখন উল্টো হয়ে যাচ্ছে। কাজেই সেই পরিস্থিতিতে এখন যেটা দরকার, যে আমাদের যে শিল্পী সমাজ আছে, শিল্পী সমাজকে এমন কিছু করতে হবে যাতে শুধু আমাদের দেশ নয়, আমরা বিদেশেও আমাদের মানে কাজের স্বাক্ষর রাখতে পারি। ধন্যবাদ স্যার। আমি অনুষ্ঠান শেষ করব। যাওয়ার আগে স্যার একটু জানতে চাচ্ছি, আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, কেমন লাগলো আজকে আপনার অভিজ্ঞতা এই চ্যানেল 20-তে এসে? ভালো ভালো লাগলো এবং ভালো প্রশ্ন করেছেন। এবং একটু ভালো প্রশ্ন করলে আমরাও হই, অনুপ্রাণিত হই। তো সেদিক থেকে ভালো প্রশ্ন করেছেন এবং ভবিষ্যতে যখন আবার আপনার সাথে দেখা হবে তখন এর চেয়েও ভালো প্রশ্ন হয়ে আমরা পাবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই আশা রেখে আমরা দর্শক মন্ডলী অনুষ্ঠান শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন এক অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সরকার প্রদত্ত স্বাস্থ্য নিয়ম কানুন বিধি নিষেধগুলো মেনে চলুন। ধন্যবাদ সবাইকে।